আসসালামু আলাইকুম। শুরু করছি সঙ্গীন প্রণয়া শক্তি পর্ব ৭। লিখেছেন সুরাইয়া রাফা। দিনের অন্তিম প্রহর চলমান, সূর্য পশ্চিম আকাশে মিলিয়ে গিয়েছে সেই কবেই। তাও শুকনো সোনালি মিয়ে যাওয়ার আলোছোটা দেখে মনে হয় রাত নামেনি, এখনো সন্ধ্যা বেলাতেই আটকে আছে প্রকৃতি। পশ্চিম আকাশের সূর্যের শেষ আলোটুকু হানা দিলেও পূর্ব আকাশের ঠিক তার বিপরীত, সেথায় ঘন কালো মেঘ গুড়গুড় করছে। এক পলক তাকালে মনে হয় এখনই তুফান ধেয়ে আসবে। ভোর সন্ধ্যাবেলা মেঘমল্লার গুড়গুড়ানি আর দমকা হাওয়ায় পেছনে ফেলেই বাসায় ফিরেছে কৃত্তিক। সাধারণ সপ্তাহে ৩ দিন ম্যাক্রোইকোনমিক্স এর উপর ক্লাস থাকে কৃত্তিকের। এছাড়া বাকিটা সময় পাহাড়ি দুর্গম কোনো রাস্তায় বাইক রাইডিং, নয়তো অন্ধকার রুমে শুয়ে বসে অডিও বুক শুনে কাটিয়ে দেয়। নিজের একে ঘরে জীবনটা বড়ই অপ্রীতিকর কৃত্তিকের কাছে। মাঝে মধ্যেই মনে হয় এমন জীবন থাকার চেয়ে না থাকাই শ্রেয়। সোনার চামচ মুখে নিয়ে বিত্তশালী পরিবারে জন্ম নেওয়া কৃত্তিকের আশেপাশে মানুষের অভাব ছিল না কোনো কালেই। তবুও সে ছিল চিরচরিত একা। এত টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, ক্ষমতা সব কিছুই ওর কাছে মূল্যহীন ছিল। বুঝ হবার পর থেকে কোনোদিন কোনো আবদার অপূর্ণ থাকেনি কৃত্তিকের, হোক সেটা ন্যায় আবদার কিংবা অন্যায়। এই সোনায় মরানো জীবনের কৃত্তিক আজন্ম যেটা পায়নি সেটা হলো ভালোবাসার আদর, স্নেহ আর পরিবারের নামক অদৃশ্য বন্ধন, যার দরুন ছোট থেকে নরম হৃদয় তৈরি হওয়ার জন্য সকল উপকরণ সর্বের সর্বা বাদ দিয়ে স্কুল, কলেজ, ভার্সিটি সবখানে তৈরি করেছে নিজের ক্ষমতা আর নেতৃত্বের প্রভাব। নেতৃত্ব আর কর্তৃত্বের মাঝে রক্ত মাংসের হৃদয়টা কবেই যে পাথর রূপ ধারণ করেছে তা টের পায়নি কৃত্তিক। ঢাকা দক্ষিণের প্রান্তর মেয়র, তার উপর বর্তমান মন্ত্রী জামশেদ জায়ান চৌধুরীর একমাত্র ছেলে জায়ান কৃত্তিক চৌধুরী। পাবলিক ভার্সিটিতে বাঘা ছাত্রনেতা থেকে শুরু করে এলাকার ছোট বড় প্রতি নেতা সবাই সমীহ করে চলত নর্থ সাউথে পড়া অবাঙ্গালি চেহারার কৃত্তিককে। পুরান ঢাকার অলিতে গলিতে যে কোনো চায়ের আড্ডা কিংবা মিছিল মিটিং কৃত্তিকের নাম ছিল সবার মুখে। দিন রাত নেই মারামারি, কাটাকাটি, মিছিল মিটিং থেকে শুরু করে সব কিছুতে কৃত্তিকের এক ইশারায় সবাই তৎক্ষণাৎ হাজির হতো বিনা বাক্যে। সে সবসময় পুরান ঢাকার রাস্তাঘাটে সবাই একই বলি আওড়াতো, জামশেদ জায়ানের বডিগার্ডের দরকার নেই, তার ছেলে একাই ১০০। একটা অপারক অনিশ্চিত হৃদয় নিংড়ানো অদম্য কষ্টকে হঠাতে হৃদয়টাকে পাথর বানিয়ে নেতৃত্বের জয় জয়কারে। তখনও ভালোই ছিল কৃত্তিক। উঠতে বসতে দলের লোকেদের ভালো মন্দ খেয়াল রাখতে রাখতে সময় কেটে যেত ওর। কিন্তু ৮ বছর আগে হঠাৎ করে হৃদয়ের অরুর আগমন, আর অরুর সাথে করা সেই ছোট্ট একটা ভুলের জন্য সব ছাড়তে হয়েছিল ওকে। নিজের বাড়ি, নিজের দেশ, নিজের কর্তৃত্ব, নিজের দল, নিজের লোক, সব কিছু ছেড়ে হাজার মাইল দূরে এসে ধরাবাহীন কৃত্তিককে বন্দী হতে হয়েছিল আমেরিকার মতো নিয়মমন্ত্রাত্মিক সমাজে। তখন থেকেই মানুষের উপর কৃত্তিকের চরম বিরক্তি। তখন থেকে ওর কাছে ভালোবাসা মানেই স্বার্থ হাসিল। স্বার্থের পৃথিবীতে নিঃস্বার্থের ভালোবেসে বুকে টেনে নেওয়া মানুষের উপস্থিতি কল্পনা বই কি কিছুই না। প্রথম থেকে আমেরিকার দিনগুলো কৃত্তিকের জন্য ছিল ভয়ঙ্কর, কষ্টদায়ক আর বীভৎস। যে কৃত্তিক ডানে বামে পিছনে মানুষকে ছাড়া একদম বাইরে পা বাড়াতো না, সে নিজের জন্য একটা হাউস মেড কিংবা সার্ভেন্ট পর্যন্ত নিয়োগ দেয়নি। আমেরিকা আসার পরেই যোগাযোগ ছিন্ন করেছে দেশের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা শুভাকাঙ্ক্ষীর সাথে, এমনকি নিজের বাবার সাথেও। দিনের পর দিন খেয়ে না খেয়ে কক্ষবন্দি দুর্বিষহ জীবন কাটিয়েছে ও। এভাবে দিন মাস যেতে যেতে একটা পর্যায়ে এসে উগ্রতার সীমাহাত ছাড়িয়ে যেতে থাকে কৃত্তিক। হুট করে রেগে যাওয়া, যাকে তাকে একটুতে আঘাত করে বসা, দিকভ্রান্তের মতো বাইক রাইড করা থেকে শুরু করে নিজেই নিজের হাত কাটা কি করেনি ও। কৃত্তিক যখন নিজেই নিজের জন্য অনিদারাপণ হয়ে পড়ে তখনই অ্যাঞ্জেলের মতো আবির্ভাব ঘটে ওরই মতো ছন্নছাড়া
আরও তিনজন মানুষের। তাদের জীবনেও ভালোবাসা বড্ড অভাব। এক একজনের জীবন যেন আরেকটা ট্র্যাজেডি। এলিসা, অর্ণব আর সায়রের পরক্ষণই সাইকিয়াট্রিস্ট পরামর্শে একটু একটু করে স্বাভাবিক করে তোলে কৃত্তিককে। ওই জন্যই তো কৃত্তিকের হাউস পাসওয়ার্ড প্রতিবার হ্যাক করে ওরা। আর সাইকিয়াট্রিস্টের পরামর্শ মতেই প্রত্যেক উইকএন্ডে একজন না একজন চলে আসে জনমানবহীন শুনশান এই শহরতলিতে। আর অরু, সে তো তখন খুব ছোট। কৃতিকের পুরুষালী হৃদয়ে হঠাৎ করে জন্মানো অজানা মায়া, অজানা অনুভূতি, অজানা আসক্তি কিছুই ওর বোধগম্য নয় তখন। তবুও অভিমানের ছড়াছড়ি। 8 বছর পরে এসেও না ও অরুকে ভুলতে পারছে আর না নিজের রাগটা অরুর উপর ঠিকভাবে প্রয়োগ করতে পারছে। এত বছর পর আবারও আটকা পড়েছে বহু দূরে ফেলে রাখা আশা সেই পুরনো মায়াভরা। কেনই বা পড়বে না? অরুর প্রতি কৃতিকের আসক্তিটা যে 1-2 দিনের নয়। তার উপর ওরও এখন সদ্য যৌবনে পা রাখা অষ্টাদশী রমণী। কৃতিক যখন মায়ায় পড়েছিল তখন নিতান্তই কিশোরী অরু, গড়ন বরণও তেমনই ছিল। আর এখন সর্বাঙ্গে রূপের ছড়াছড়ি তার। কি নেই ভালোবাসাহীন একাকী হৃদয়ে কৃতিকের অদম্য বাসনা পূরণের জন্য সব কিছুই উপস্থিত ওর মাঝে। তাহলে কৃতিক কেন পারছে না খুব সহজে অরুকে আপন করে নিতে? কৃতিক তো সমাজের নিয়ম কিংবা নিন্দা কোনোটাতেই পরোয়া করে না কোনো কালই। তবুও হৃদ মাঝারে কেন এই পাহাড় সমুদ্র দূরত্ব? আপাতত নিজ মন গহীনের অযাচিত প্রশ্নের কোনো উত্তর নেই কৃতিকের কাছে। তাই পেছনের কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে ভেতরের দীর্ঘশ্বাস নিংড়ে বের করে পাসওয়ার্ড টিপে মেইন ডোরের লক খুলে ঘরের দিকে পা বাড়ায় কৃতিক। পুরো হলরুম না, পুরো বাড়ি ঘুটঘুটে অন্ধকার ছেয়ে আছে। তিমিরের ঢাকা ঘরের দুয়ারে পা রাখা মাত্রই পায়ের কাছে নরম কিছু অনুভূতি হতে ভ্রুকুঞ্চিত করে নেয় কৃতিক। তারপর মেঝের দিকে তাকিয়ে অন্ধকারে জ্বলতে থাকা সবুজ চোখ জোড়া দেখে বুঝতে পারে এটা অরুর নিউটে বিড়ালটা। বিড়ালটা এখানে, তাহলে অরু কোথায়? তাছাড়া বিড়াল সব জায়গাতে গেলেও ঘুণাক্ষরে কৃতিকের সামনে আসে না। তাহলে আজ হলোটা কি? আশ্চর্য! বিড়ালের এমন আকস্মিক গায়ে মাখামাখি ভাব দেখে ভাবনায় পড়ে গেল কৃতিক। তাই দেরি না করে দ্রুত পায়ে এগিয়ে গেল লাইটের সুইচ বোর্ডের কাছে। অন্ধকারে কৃতিক নতুন হাঁটছে না, তাই সুইচ বোর্ড পর্যন্ত যেতে মোবাইলের আলো জ্বালানোর আর প্রয়োজন পড়েনি ওর। একযোগে পুরো বাড়ির প্রত্যেকটা রুমের আলো জ্বালিয়ে ডোরাকে খুঁজতে দরজার দিকে চোখ রাখল কৃতিক। কই, দরজার কাছে তো নেই। তাহলে চারিদিকে হাতড়িয়ে একটু পর খেয়াল করলো বিড়ালটা ওর পায়ের কাছে দাঁড়িয়ে লেজ নাড়ছে। বিড়ালের দিকে কটমটিয়ে তাকিয়ে বিরক্ত সুরে কৃতিক বলল, হোয়াটস রং? কাপড় নোংরা করছিস কেন? এক্ষুনি দূরে যা বলছি, নয়তো তোকেও তোর মালিকেনের মতো চড়িয়ে গাল লাল করে দিব। কৃতিকের বাংলা ইংরেজি মেলানো ধমকেও কাজ হলো না। ডোরা আগের ন্যায়ই দাঁড়িয়ে আছে। সেই দেখে কৃতিক 2 কদম পিছিয়ে গিয়ে বলল, ইউজলেস ক্যাট, কথা না শুনলে একদম ঘর থেকে বের করে দেব। যেমন মালকিন তার তেমন পোষা বিড়াল। নিজে সারাদিন বেয়াদবি করে করে বিড়ালটাকেও বেয়াদবি শিক্ষা দিয়েছে। ইচ্ছে করছে দুটোকে ধরে আছাড় মারি। ডোরার দিক থেকে পাকানো চোখ সরিয়ে কৃতিক দোতলার করিডোরের দিকে তাকিয়ে চেঁচাতে লাগলো, কোথায় তোর বেয়াদব মালিকানটা? হ্যাঁ, কতবার বলেছি আমার চোখের সামনে যাতে এই নেউটে বিড়ালটা না আসে। একে দেখলে আমার ইরিটেটিং হয়। অরু, অরু, এক্ষুনি নাম, নয়তো তোর বিড়ালকে ঘাড় ধরে বের করে দেব আমি। অরু! ডোরা কাউচের সামনে গিয়ে ম্যাও ম্যাও করছে দেখে ক্ষিপ্ত কৃতিকের চোখগুলো সেই দিকেই। দেখলো কাউচের উপর জুবুথুবু হয়ে কমফোর্টার মুড়ি দিয়ে শুয়ে আছে অরু। হাঁটু সমান লম্বা খোলা চুলগুলো মেঝেতে গড়াগড়ি খাচ্ছে ওর। দেখে মনে হচ্ছে চেতনা নেই। অরুকে এমন অসাড় হয়ে শুয়ে থাকতে দেখে ক্ষণিকের মাঝে হৃৎপিণ্ড ধড়াক করে উঠল কৃতিকের। এতক্ষণ ধরে মাথাচাড়া দিয়ে ওঠা মেজাজটা দপ করে নিভে গিয়ে অজানা ভয়ে ছেয়ে গেল মস্তিষ্ক। ও 1 পা 2 পা করে এগিয়ে হাঁটু গেড়ে কাউচের সামনে অরুর মুখোমুখি হয়ে বসে পড়ল। অতঃপর মৃদু আওয়াজ ডেকে উঠল, অরু! অরু নিশ্চুপ। গলার মাঝে কাটার মতো তীক্ষ্ণ কিছু বিচ্ছে, মনে হচ্ছে গলার সুর বের হওয়ার জো নেই। কৃতিক পেটাকে পুরোপুরি অগ্রাহ্য করে আবারও ডাকলো অরুকে। অরু, অরু! এবার গলার সুরটা আরও খানিকটা নরম শোনালো ওর।
একবার দুইবার তিনবার সময় ব্যস্ত হয়ে পড়ল কৃত্তিক। ভেতরে জমিয়ে রাখা দূরত্ব, জড়তা, অভিমান, আক্রোশ সব কিছুতে সাইডে সরিয়ে দু হাতে আগলা করে ধরল অরুর জ্বরে লাল টকটকে হয়ে যাওয়া মুখটা। অতঃপর উদ্গ্রীব হয়ে সব মুখমণ্ডল ঝাঁকিয়ে উঠে বলল, অরু, অরু, হার্টবিট, ক্যান ইউ হিয়ার মি? এই প্রথমে মনে মনে নয়, বরং মুখ ফুটে অরুকে আদরে নামে ডাকছিল কৃত্তিক। যদিও কৃতিকের আপাতত কোনো কিছুতে খেয়াল নেই, ও তো স্রেফ অরুকেই জাগিয়ে তুলতে চাইছে। অবশেষে প্রায় আধা ঘন্টা প্রচেষ্টায় ঢুলো ঢুলো করে চোখ খুলে অরু। দেখে বোঝা যাচ্ছে ওর চোখের দৃষ্টি ঘোলাটে। তীব্র জ্বরে কি যেন বিড়বিড় করছে অস্পষ্ট আওয়াজে। অরু চোখ খুলেছে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে কৃত্তিক। মনে মনে ঠিক করে এখনই একবার ডক্টরকে কল করে আনতে হবে। কিন্তু ওর ভাবনার ছেদ ঘটে তপ্ত দুটো নরম হাতের ছোঁয়া পেয়ে জ্বরের ঘোরেই দু হাতে কৃত্তিকের গলা জড়িয়ে ধরেছে অরু। কৃত্তিক সে অবস্থাতে স্থির হয়ে বসে আছে, যেন নড়াচড়া করতেই ভুলে গিয়েছে ও। এবার পাশ ঘুরে শুয়ে নিজের হাত দুটো আরও শক্ত করে নিল অরু। সঙ্গে সঙ্গে অরুর দিকে ঝুঁকে পড়ল কৃত্তিক। অরুর তপ্ত প্রশ্বাস, কাঁপা কাঁপা অধর আর নিঃশ্বাসের তালে তাল মিলিয়ে বারবার ওঠানামা করা ধনুকের মতো শরীরটা এক ঝলক পরখ করে দ্রুত চোখ নামিয়ে নেয় কৃত্তিক। অরু জ্বরে পড়ছে এই সময় নিজের মস্তিষ্কের অযাচিত কামুক চিন্তাধারাগুলো এক ধাক্কায় সরিয়ে দিয়ে ও জ্বরের ঘরে থাকা অরুকে শুধালো, অরু, ক্যান আই টাচ ইউ? অস্পষ্ট সুরে কিছু একটা বিড়বিড়ালো অরু। কৃতিকের কান অবধি তা পৌঁছায়নি। তাও নিজের কোট আর টাইয়ের নটটা খুলে সেগুলোকে এক প্রকার ছুঁড়ে ফেলল। কাউচের উপর উঠে বসে কমফোর্টার সহই আলগোছে অরুকে কোলের মাঝে নিয়ে নিল কৃত্তিক। কমফোর্টার আর কৃতিকের শরীরের উমে মুহূর্তের মুখের বিড়বিড়ানি বন্ধ হলো অরুর। মনে হলো শীত কমেছে। কৃত্তিক অরুর মুখের পানে তাকিয়ে বলে, এমন কেন করছিস অরু? আমাকে কি একটু আপন ভাবা যায় না? একটা কল দিলে কি হতো? আমি না হয় খুব খারাপ, অনুকে কি কল দেওয়া যেত না? এত বেখেয়ালি কেন তুই? তুই এমন করলে আমার অগোছালো জীবনটা কি সাজাবে বল? অরুর কাছ থেকে জবাব আসে না, আসার কথাও না। অরু তো এখন নিজের মাঝে নেই। কৃত্তিক একটু থেমে আবার বলে, এখন তুই জ্বরের ঘরে আছিস, কিছু বললেও মনে থাকবে না তোর, রাইট? এখন যদি আমি বলি? কৃত্তিক কয়েক সেকেন্ড চুপ রইল, তারপর বলল, না, কিছু না। তোর যথেষ্ট বয়স হয়েছে বোঝার, আর আমাকেও তোর বুঝিয়ে দিতে হবে। নেক্সট টাইম নিখিল নিখিল করলে তোকে চিবিয়ে খাবো আমি। সেই সাথে ওই দ্রুত নিখিলকেও পুঁতে রেখে দিয়ে আসবো। বেশ অনেকটা সময় পর অরুকে কোলে তুলে রুমে শুয়ে দিয়ে আবারও নিচে নেমে আসে কৃত্তিক। ফর্মাল শার্টের উপরেই অ্যাপ্রন পরে পুরো রুম গুছিয়ে ফেলে সে। তারপর কিচেনে গিয়ে হোয়াইট পরিজ বানিয়ে নিয়ে যায় অরুর কাছে। মাথার জলপট্টিটা উল্টে দিয়ে অরুর মুখের একটু একটু পরিজ দিতে দিতে কৃত্তিক আহত সুরে বলল, আমি খুব খারাপ তাই না? সবসময় কষ্ট দিই তোকে, কথার আঘাতে হৃদয়টা বিষিয়ে দিই। কি করব বল, তোর জন্য আমি এমন। ক্যাফের সর্বশেষে কাস্টমারকে বিদায় জানিয়ে মাত্রই পার্ট টাইম শেষ করে বেরিয়েছে অরু। আজ কাজের অনেক চাপ ছিল, তার উপর সেই সকালে বেরিয়েছে। আসার আগে দেখে এসেছে অরুর শরীরটা ভালো নেই, তাই দুশ্চিন্তায় মুক্ত হতে ফোন বের করে ডায়াল করলো কৃত্তিকের বাসার ল্যান্ডলাইনে। কিন্তু দুঃখের বিষয়, কলটা কেউ তুললই না। বাইরে ঝুম বৃষ্টি শুরু হয়েছে। অনু অবশ্য ছাতা নিয়ে এসেছে সাথে করে, তাই আর বৃষ্টি কমার অপেক্ষা না করে ছাতা মাথায় বেরিয়ে পড়ল বাড়ির উদ্দেশ্যে। রাতের বেলায় ঝুম বৃষ্টির পিচ ঢালা রাস্তা গড়িয়ে গড়িয়ে পানি পড়ছে গিয়ে ঢালু জমিনে। কুর্তি আর স্কিনে ডেনিম পরিহিতা অনু সেই বৃষ্টির পানিতে চুবিয়ে চুবিয়ে হাঁটছে ঠিক ছোটবেলার মতো। এইভাবে কিছুক্ষণ হাঁটতে হাঁটতে অনু খেয়াল করে ও একা নয়, ওর পাশে আরও একজন ওর সাথে তাল মেলাচ্ছে। বিস্ময় বিহ্বলিত হয়ে অনু ছাতা তুলতেই দেখতে পায় পরিচিত সেই হাসি মুখখানা। প্রত্যয়ের মুখটা একবার পরখ করে আবারও ছাতা নামিয়ে নিয়ে অনু বলল, আপনি সবসময় রাতের বেলা উদয় হন কেন বলুন তো? কারণ আমি চাঁদ। অনু একইভাবে ছাতা তুলে শুধালো, কি বললেন? প্রত্যয় এবার নিজের ছাতাটা উঁচিয়ে বলল, দিনের বেলা অফিসে থাকি ম্যাডাম।
নিজের কাজ থেকে জেকে ভাইয়ের কাজ দুটো একসাথে সামলাতে হয়। আপনি কৃত্তিক ভাইয়াকে ভাই ডাকেন কেন? প্রত্যয় জবাব দেয়, সে আমার বহু পুরনো ভাই, বড় ভাই, সেজন্য। আর আপনার পরিবার? সবাই আছে বিড়িতে। অনু বুঝতে পারার মতো উপর নিচ মাথা নাড়ালো। ততক্ষণে উল্টে প্রশ্ন ছুড়ল প্রত্যয়, আপনার মা তো কোম্পানির চেয়ার ওয়েম্যান, তাহলে এত কষ্ট করে পার্ট টাইম কেন করেন? অনু হাসার চেষ্টা করে বলল, আমাদের আর কৃত্তিক ভাইয়ের সম্পর্কের জটিলতা তো জানেনই। উনি মায়ের চিকিৎসার জন্য এত এত খরচ বহন করছে, সেই অনেক। তাছাড়া মায়ের অধিকার থাকলেও আমাদের তো এসবে কোনো অধিকার নেই। তাই নিজের আর ওর হাত খরচ মেটানোর জন্য যতটুকু প্রয়োজন সেটার ব্যবস্থাই করছি আর কি। অনুর আত্মসম্মান প্রগাঢ়, নিতান্তই ঠেকার পড়ে মাকে নিয়ে এত দূর এসেছে। অনুর কথার টোনে তা স্পষ্ট বোধগম্য হলো প্রত্যয়ের। তাই ও এসব ফিনান্সিয়াল কথার বাইরে গিয়ে শুধালো, আপনার মা এখন কেমন আছেন? অনুর হাসি মুখে জবাব দেয়, ভালো আছেন। ডাক্তার বলেছেন শারীরিক উন্নতি হচ্ছে দ্রুত। এরকম হলে খুব শীঘ্রই অপারেশন করানো সম্ভব হবে। প্রত্যয় স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, আপনাকে খুশি দেখতে ভালো লাগছে। আপনার হাসিটা আমার হৃদয় ছুঁয়ে যায়। দেখলে মনে হয় হৃৎপিণ্ডে ছোড়া তরতাজা তীরের ফলা। অনু হাঁটার গতি পুরোপুরি থামিয়ে দিয়ে প্রত্যয়ের পানে চেয়ে বলল, প্রত্যয় সাহেব, বৃষ্টিতে ভিজবেন? বসন্তের বৃষ্টিতে? প্রত্যয় তৎক্ষণাৎ নিজের ছাতা ছুঁড়ে ফেলে দিয়ে ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, আপনার এই খুশিটুকু ধরে রাখার জন্য জান কোরবান। প্রত্যয়ের সাথে সাথে অনু নিজের ছাতাটা নামিয়ে নেয়। সঙ্গে সঙ্গে বরফ শীতল বাড়িধারা এসে ছুঁয়ে যায় দুটো উচ্ছ্বাসিত রোমাঞ্চকর প্রাণ। অন্ধকার বন্ধ রুমে আটকে থাকার ফলস্বরূপ অরুর শরীরে যে জ্বরের দাবদাহের সূচনা হয়েছিল, আজ প্রায় 5 দিনের মাথায় তা একটু একটু কমেছে। জ্বর পুরোপুরি না কমলেও অরু যেচে পড়ে সবার কাছে নিজের সুস্থতা প্রমাণ করতে চাইছে। কারণ আগামীকাল নিখিলদের ট্যুর। ধরণীতে নতুন সূর্য উদীয়মান। সুন্দর ঝকঝকে সকাল। ছাদ বারান্দার ফাঁক গলিয়ে সূর্যের তীক্ষ্ণ মোলায়েম আলো এসে হানা দিচ্ছে দোতলার সরু করিডরে। রুম থেকে বেরিয়ে করিডোর ধরে সামনে এগোচ্ছে অরু, সাথে পিছু নিয়েছে ওর ছায়াটাও। গন্তব্য কৃত্তিক সাহেবের রুম। কৃত্তিকের রুমটা করিডোরের শেষ প্রান্তে। হাতে একটা ম্যাক্রোইকোনমিক্সের বই আর ডোরাকে কোলে নিয়ে কৃত্তিকের রুমের দরজায় এসেই থামল অরু। সেই যে প্রথম দিন এসে কৃত্তিকের বেডে ঘুমিয়েছিল, তারপর থেকে আজ পর্যন্ত ওর রুমের চৌকাঠ অবধি মারায়নি অরু। কিন্তু আজ তো আসতেই হতো। যে করেই হোক কৃত্তিককে রাজি করিয়ে আগামীকাল ভার্সিটিতে যাওয়ার ব্যবস্থা করতে হবে। আর তারপর ভার্সিটি থেকে সোজা নিখিল ভাইয়ের সাথে ট্যুর। সেই কখন থেকে দরজার সামনে শটান দাঁড়িয়ে আছে অরু। নক করতে কেমন যেন ইতস্থ লাগছে ওর। রুমের দরজা লাগিয়ে কৃত্তিক কী না কী করছে কে জানে। দেখা গেল নক করতে দরজা খুলে বেরিয়ে এসে অকস্মাৎ থাপ্পড় লাগিয়ে দিল দুগালে। সেসব হাবিজাবি ভেবে শুকনো একটা ঢোক গিলে বুকের মাঝে অনেকটা সাহস জুগিয়ে শেষমেশ দরজায় টোকা মেরেই দিল অরু। সঙ্গে সঙ্গে ভেতর থেকে কাটকাট আওয়াজ ভেসে এলো কৃত্তিকের, কী চাই? অরু বাইরে থেকে জবাব দিল, কিছু চাই না, একটু একটু। অরু কথা শেষ করার আগে কৃত্তিক বলল, দরজা খোলাই আছে। কৃত্তিকের জবাব শুনে অরু তাড়াহুড়ো করে ডোরাকে কোল থেকে নামিয়ে নিজের শরীরটা ঝেড়ে ঝুড়ে ভেতরে প্রবেশ করে। ভেতরে ঢুকতেই অরু দেখতে পায় কৃত্তিক তোয়ালে দিয়ে চুল মুছছে। পরনের ট্রাউজার আর টি শার্ট দুটোর রঙই কালো। মনে হচ্ছে শাওয়ার শেষে মাত্রই বেরিয়েছে সে। পুরো রুম জুড়ে স্যান্ডালউড পারফিউম আর মাতাল করা পুরুষালী গন্ধ মোমো করছে। কৃত্তিকের রুমে কৃত্তিকেরই সামনে দাঁড়িয়ে অরু বেহায়াদের মতো মনে মনে ভাবছে, আচ্ছা রুম থেকে এত সুন্দর সুঘ্রাণ বের হচ্ছে, তাহলে ওনার শরীরের গন্ধ কেমন? ওনার বউ তো মনে হয় ওনার শরীরের সুঘ্রাণই পাগল হয়ে যাবে। আপন মনকে দাঁত খিচিয়ে অরুর অন্য মনটা বলে ওঠে, ছি ছি, আবারও ভুলভাল ভাবছি, তৌবা তৌবা। অরুকে ফ্লোরের দিকে তাকিয়ে ভাবনায় ডুবে থাকতে দেখে কৃত্তিক ভ্রু কুঁচকে বলল, কিছু বলার না থাকলে যেতে পারিস, আমি রেডি হব, ম্যাচ আছে। অরু তৎক্ষণাৎ ভ্রম থেকে বেরিয়ে এসে বলল,
ইয়ে মানে একটু পড়া বুঝতে এসেছিলাম, কিছুতেই মাথায় ঢুকছে না। ওরও পড়া বুঝতে এসেছে, তাও কৃতিকের কাছে? ব্যাপারটা মোটেও বিশ্বাসযোগ্য নয়। নিশ্চয়ই ঘাবলা আছে, সেটা খুব ভালোভাবে বুঝতে পারছে কৃতিক। তবুও ওর উদ্দেশ্যও ধরার জন্য বলল, আমি যখন ক্লাসে লেকচার দিই তখন মন কোথায় থাকে তোর? বিশ্বাস কর ওরু, ফার্স্ট সেমিস্টারের ফেল করলে তোকে আর পড়াবো না আমি। ওরও ঠোঁট উল্টে বলল, এত কথা কেন শোনাচ্ছেন? দিন না একটু বুঝিয়ে। টিচার হন আপনি আমার, স্টুডেন্টের প্রতি এইটুকুনি কর্তব্য তো আছে নাকি? তোর আমাকে কর্তব্য শেখাতে হবে না ওরও। এইসব কর্তব্য ধারধারি না আমি। ওরও জানে ও কিছুতে কৃতিকের সাথে তর্কে পেরে উঠবে না, তাই দমে গিয়ে নরম সুরে অনুনয় করে বলল, দিন না প্লিজ। অরুর অনুরোধে বোধ হয় কাজ হলো। কৃতিক অরুর মুখের উপর নিজ তোয়ালেটা ছুঁড়ে মেরে বলল, ঠিক আছে বুঝিয়ে দিব, তার আগে কাজ শেষ কর। অরুর কয়েক কদম এগিয়ে এসে কৃতিকের মুখ বরাবর দাঁড়িয়ে ওর চুল ছোঁয়ার চেষ্টা করছে। পা উঁচু করে দু আঙ্গুলের উপর দাঁড়িয়ে তোয়াল দিয়ে কৃতিকের চুল মুছতে যাবে, তার আগে কৃতিক ওকে ঠেলে সরিয়ে দিয়ে বলল, হয়েছে, আর লাগবে না। এইটুকু কাজ সেটাও ঠিকমতো করতে পারিস না? বিয়ে হয়ে গেলে তখন কি করবি? ওরও মিনমিনিয়ে বলল, খাম্বার মতো দাঁড়িয়েছিলেন কেন? মাথাটা একটু নোয়ানো যেত না? কিছু বললি? ওরও না সূচক মাথা নাড়ালো। কোন টপিকটা দেখিয়ে দিতে হবে? অল্প বয়স সমেত কৃতিকের দিকে এগিয়ে এলেই ওকে মাঝপথে থামিয়ে দিয়ে কৃতিক বলল, খবরদার কাছে আসবি না, যা বলার ওখানে দাঁড়িয়ে বল। কাছে না এলে পড়া বুঝবো কি করে? সে আমি জানি না, তুই আমার কাছে আসবি না ব্যাস। ওরও অসহায় মুখে কৃতিকের পানে তাকিয়ে আছে, আর কৃতিক তির্যক চোখে ওরুর আগা গোড়া পরক করছে। কালো ফ্রক আর লেগিংস, সেই সাথে মেঘের মতো ঘন কালো লম্বা চুল, সব কিছুর কালো রঙ্গ দিয়ে মুড়িয়ে রাখা ফর্সা শরীরটা যেন জ্বলজ্বল করছে ওর। দেখলেই কেমন চোখ ধরে যায়, হৃদয়টা নিষ্পিস করে। কিছু একটা ভেবে কৃতিক ওর উদ্দেশ্যে বলে, তুই স্টাডি টেবিলে গিয়ে বস, আমি এখান থেকেই বুঝিয়ে দিচ্ছি। অরু কৃতিকের কথা মতোই তাই করলো, গিয়ে বসলো কৃতিকের অত্যাধুনিক টেবিল চেয়ারে। এরপর শুরু হলো কৃতিকের প্রফেশনাল আচরণ। একে একে পুরো চ্যাপ্টারের প্রত্যেকটা টপিকের উপর টানা 1 ঘন্টা লেকচার দিয়ে তবেই থামলো সে। এই 1 ঘন্টার অরুর 5 মিনিটের ঠিক মতো শুনেছে কিনা সন্দেহ। ও কতক্ষণ নিখিল ভাইয়ের কথা ভেবেছে, তো কতক্ষণ চোখ ঘুরিয়ে ঘুরিয়ে কৃতিকের রুমটা পর্যবেক্ষণ করেছে। পুরো রুমটা গ্রে থিমে সাজানো, সব কিছুতেই কেমন অন্ধকার অন্ধকার ভাব। দেখলে মনে হবে রুমের সব আসবাবপত্র মুখ গোমরা করে বসে আছে, যেমন মালিক তেমন তার ঘর। বোরিং? কি বোরিং? কৃতিকের হঠাৎ সোরা প্রশ্নে কম্পিত হয়ে উঠল ওরও। মুখ ফসকে কখন যে কথা বেরিয়েছে সে খেয়ালই করেনি। দাঁত দিয়ে জিভ কেটে তাড়াহুড়ো করে উত্তর দিল, আপনাকে বলিনি, রুমের কথা বলছি। কৃতিক নিজের কপালে গম্ভীরতা ভাঁজ টেনে এগিয়ে এসে ওরুর গাল চেপে ধরে বলল, আমার মূল্যবান সময় নষ্ট করছিস কেন? কি চাই সত্যি করে বল। কৃতিকের রক্তচক্ষুর দিকে এক পলক তাকিয়ে চোখ নামিয়ে ওরু বলে, আমি কাল ভার্সিটিতে যেতে চাই। কেন, কাল কি আছে? নিখিলের ব্যাপারটা পুরোপুরি এড়িয়ে গিয়ে ওরু বলল, এতদিন একটা ট্যুর আছে, শুধু আমাদের ব্যাচ, সবাই যাবে, তাই আমিও যেতে চাই। কৃতিক কিছুক্ষণ নিষ্প্রভ তাকিয়ে রইল ওরুর মুখের পানে, তারপর বেশ সাবলীলভাবেই জবাব দিল, ওকে ফাইন, ইউ ক্যান গো। কৃতিকের সম্মতি পাওয়ার সাথে সাথে ওরও বুক থেকে যেন পাথর নেমে গেল, চোখ দুটো চিকচিক করে উঠল খুশিতে। সবচেয়ে কঠিন কাজ সম্পাদন করার মতোই আনন্দ হতে লাগলো ভেতরে ভেতরে। ও আর কৃতিকের রুম বসে থাকলো না, কারণ ওখানে তো আর কোনো দরকার নেই, তাই নাচতে নাচতে বেরিয়ে গেল রুম থেকে। বুকে 2 হাত গুজে টেবিলে হেলান দিয়ে দাঁড়িয়ে ওরুর যাওয়ার পানে তাকিয়ে কৃতিক বলল, কি সুন্দর মিথ্যে কথা বলতে শিখেছিস জান। কথাগুলো বলার সময় অগ্নি ফুলিঙ্গের মতোই চোখ দুটো জ্বলজ্বল করছিল ওর। বিকেলবেলা এলিসা আর অর্ণব এসেছে ক্যাথলিনের ডরমেটরিতে। গত 1 সপ্তাহ ধরে মেয়েটার কোনো হদিস নেই। এলিসার বাবা জেল থেকে ছাড়া পেয়েছে কয়েক মাস হলো। সেই থেকে বিভিন্ন প্রকার ক্লাব থেকে একের পর এক হুমকি আসছে ওর নিকট। সবাই নাকি ওর বাবার কাছ থেকে টাকা পায়। ওর বাবা বারবার জুয়ার হেরে মোটা অঙ্কের ঋণগ্রস্ত। এখন এলিসাকে সেই সব টাকা প্রকার খেলে শোধ
করতে হবে, নয়তো ওর বাবাকে শ্যুট করে মেরে ফেলবে ওরা। অ্যালিসা কখনোই চায় না ওর বাবা টাকার জন্য মরে যাক, কিন্তু আগের বার ঠিক একই কৌশলে অ্যালিসাকে এই পাপের খেলায় সামিল করেছিলই ওর বাবা। এবারও যে একই নোংরা কাজ করবে না তার গ্যারান্টি কি? কারণ ওর বাবার কাছে অ্যালিসা মেয়ে নয়, কেবলই টাকা বানানোর মেশিন মাত্র। সেবার কৃত্তিক, অর্ণব আর শায়েরের সাহায্যে জুয়ার জগৎ থেকে বের হতে পেরেছিল অ্যালিসা, অথচ বছর ঘুরতে না ঘুরতেই আবার সেই একই পিছুটান ওকে তাড়িয়ে বেড়াচ্ছে যত্রতত্র। এলিসা জানে এবার আর এত সহজে সবটা সমাধান হবে না। এবার হয়তো সত্যি ওর বাবা জুয়ারিদের হাতে মারা পড়বে। মারা পড়লে পড়ুক, তবুও ওর এই পাপের খেলা খেলবে না অ্যালিসা। নিজের মধ্যে গুমট হয়ে কুণ্ডুলি পাকানো এত এত দুশ্চিন্তার মাঝেই ক্যাথলিন এসে সাথে কি থেকে কি হয়ে গেল। ওরই বেস্ট ফ্রেন্ড এই নিন্দনীয় কাজটা করেছে, ভাবতেই লজ্জায় মাথা কাটছে অ্যালিসার। ক্যাথলিন মেয়েটা কে চোখে হারাতো, অথচ কে এটা কি করলো? বিরক্তিতে ফোঁসফাঁস করছে এলিসা। পাশ থেকে অর্ণব বলল, ক্যাথলিনের আগে বোঝা উচিত ছিল ও যার লেজে পাপ দিয়েছে সে কোনো ডোরা সাপ না, বরং বিষ দিয়ে ভরা ড্রাগন। অ্যালিসা ভ্রুকুঞ্চিত করে অর্ণবের দিকে তাকিয়ে বলল, কি এমন করেছে আমার ছোট্ট বোনটা? আর যদি কিছু করেও থাকে সেটা কি মুখে বলে সমাধান করা যেত না? এরকম একটা অপমানজনক কাজ করতে হলো? একটা মেয়ের জন্য চুল ঠিক কতটা ইমোশন ধরে রাখে তোরা ছেলেরা আদৌ তো বুঝিস? ভালো বলিস আর খারাপ বলিস, যে কে একটা হার্টলেস। একটা মেয়ের চুল কেটে দিতে ওর বুক কাঁপলেও না একবারও? ক্যাথলিন যখন ওর চুল কাটতে গিয়েছিল তখন ওর বুক কেঁপেছিল? অর্ণবের কথায় ডোরমিটরের গেটে এসে হাঁটার গতি থেমে যায় এলিসার। কি? কার চুল কেটেছে? কাটেনি, কাটতে চেয়েছিল। তাছাড়া ক্যাথলিনই ওরকে ব্যাকস্টেজের বেজমেন্টের আটকে রেখেছিল। আরও একবার চমকালো এলিসা, মুখ ফুটে বলল, ক্যাথ হঠাৎ এসব কেন কেন করতে যাবে? অর্ণব এলিসার হাতটা ধরে যেতে যেতে বলল, সেটা তো আমারও প্রশ্ন। চল এবার ক্যাথলিনকে দেখে আসি। এলিসা এক ঝটকায় নিজের হাত সরিয়ে বলল, হাত ধরিস না। কোন অধিকারে হাত ধরিস? হ্যাঁ, হাত ছাড়। অর্ণব পুনরায় ওর হাতটা শক্ত করে ধরে বলল, তোকে আমি ভালোবাসি, বিয়ে করব, তুই আমার ভবিষ্যতের বাচ্চার মা, সেই অধিকারই ধরেছি। এখন চুপচাপ চল। ডোরমিটরিতে এসে একটানা 8 ঘন্টা যাবৎ ডাকাডাকির পরে রুমের দরজা খুলল ক্যাথলিন। ওর চোখ মুখের অবস্থা বিভৎস দেখে বোঝা যাচ্ছে সারাদিন রাত একাকার করে কেঁদেছে। বাদামি রঙের বেনি হেড দিয়ে পুরো মাথাটা ঢেকে রেখেছে বলে চুল আছে কিনা নেই বোঝা যাচ্ছে না। অ্যালিসাকে দেখে পুনরায় আরও এক দস্তর কেঁদে ভাসালো ক্যাথলিন। কাঁদতে কাঁদতে বলল, আপু, কে ভাই আমার সাথে এসব কেন করলো বলো তো? অ্যালিসা ওর মাথায় হাত বুলিয়ে শুধালো, এসব মানে? ক্যাথলিন হ্যাচকি টেনে জানায়, শুধু চুল কাটা নয়, সেদিন কৃতিকের বাসায় ইলেকট্রিক শকটাও কৃত্তিক ইচ্ছা করে দিয়েছে। ক্যাথলিনের কথায় অ্যালিসা অর্ণবের চোখ কপালে। অ্যালিসা উদ্বিগ্ন হয়ে শুধালো, তুই কি করে জানলি কাজটা কৃত্তিক করেছে? কে ভাইয়া নিজ মুখে বলেছে। পেছন থেকে অর্ণব শুধালো, কি বলেছে? বলেছে তুমি আমার হৃদয়ের আঘাত করেছ, তাই তোমাকে সেদিন ইলেকট্রিক শর্টটা আমি দিয়েছি, আর আজ আবারও একই ভুল করেছ, তাই আজও শাস্তি দেব। জানো আপু, তখন আমি কে ভাইয়াকে চিনতে পারছিলাম না, কি ভয়ানক দেখতে লাগছিল। আর তারপর কথাটুকু শেষ করার আগে ডুকরে কেঁদে উঠল ক্যাথলিন। অর্ণব দাঁত দিয়ে ঠোঁট কামড়ে বিড়বিড়িয়ে বলল, শায়র ওয়াজ কমপ্লিটলি রাইট। হি ইজ অবসেসড উইথ হিজ স্টেপ সিস্টার। হলি শিট। মন মস্তিষ্কের আন্দোলন তীব্র বেদনাদায়ক। তার উপর মনের মানুষটার মন যদি হয় অন্য কারো দখলে। এতদিন ধরে কৃত্তিক যেটা আড়ালে অনুভব করে এসেছে, আজ তা সরাসরি অনুভব করলো ওরও। সকাল সকাল এত এক্সাইটমেন্ট, এত আনন্দ, সব কিছু পুরো ছাই হয়ে গিয়েছে এতক্ষণে। হবে নাই বা কেন? আনন্দ ঘন দিনের শুরুতেই বুঝতে পেরেছে নিখিল ভাই আসলে ওকে কথার কথা ট্যুরে ইনভাইট করেছিল। আসলে ওর যাওয়ার না যাওয়ার নিখিলের কিছুই আসে যায় না। সকাল সকাল বাসে উঠে ওরও যখন নিজের পাশের বেদখল সিটটা নিখিলের জন্য বাঁচিয়ে রেখেছিল, তখনই বাসের লুকিং গ্লাসে ওরও দেখতে পায় নিখিল ভাই আর তার বিদেশিনী বান্ধবী ইতিমধ্যে বাসে উপস্থিত।
তারা কি নিয়ে যেন উল্লাসে মেতে আছে, ঠিক সেদিনের মতোই। ওরও এসেছে কি আসেনি সেদিকে বিন্দুমাত্র খেয়াল নেই নিখিলের। ওর যখন অসহায়ের মতো ঠোঁট কামড়ে পিছনে তাকিয়েছিল তখনই ওর পাশে এসে বসে পড়ে সায়নী। সায়নীকে দেখে ওরও দ্বিধাগ্রস্ত কণ্ঠে শুধায়, আচ্ছা সায়নী, একটা ছেলে আর একটা মেয়ে যদি সারাক্ষণ একসাথে থাকে, একসাথে হাসাহাসি করে, তাহলে কি তারা শুধু বন্ধু? ওপাশ থেকে সায়নীর নির্লিপ্ত জবাব আসে, হতেও পারে আবার নাও হতে পারে। ওরও ভেতরে ভেতরে বীতশ্রন্ত হয়ে পড়ে। এমনটা নয় তো এই বিদেশিনীর নিখিল ভাইয়ের প্রেমিকা? এমনটা হলে ওরুর হৃদয়টা ভেঙে যাবে পুরোপুরি। কিন্তু এই মুহূর্তে সকলের সেই অযাচিত প্রশ্নের স্পষ্ট জবাব ওরুর সামনে। সন্ধ্যারাতে পাহাড়ের কোল ঘেঁষে শৌচুর চূড়া থেকে নেমে আসা ঝর্ণাকে সাক্ষী রেখে অন্তরঙ্গ সময় পার করেছে নিখিল আর তার বান্ধবী। ওরু সকাল থেকে নিখিলকে চোখে চোখে রেখেছিল। সারাদিন ওরা কি করছে না করছে সবই আড়ালে খেয়াল রেখেছে, কিন্তু ফিরে যাওয়ার আগে আগে হঠাৎ করে সবার চোখের আড়াল হয়ে যায় ওরা দুজন। তবে ওরুর নজর তো নিখিলের দিকেই ছিল, তাই চুপি চুপি পিছু নিয়েছিল ওদের। খুঁজেও পেয়েছিল খুব সহজে, কিন্তু এমন অনাকাঙ্ক্ষিতভাবে দেখতে হবে তা কল্পনাতেও ভাবেনি ওরও। সেই জগন্নাথে পা রাখার পর থেকে নিখিল ভাইকে পিছনে ছুটেছে ও। মায়ের অসুখ, আপার বকনি কিংবা কৃতিকের অপমান কোনো কিছুই দমাতে পারেনি ওকে। সেই একই নিখিল ভাইয়ের পেছনে ছুটতে ছুটতে আজ এত দূর চলে এসেছে। ঘর কোনো মেয়ে ওরও, অথচ আজ মনে হচ্ছে এখানেই থেমে যেতে হবে ওর, আর কোনো আশা নেই। নিখিল ভাই নিজ হাতে ওর ছোটার রাস্তা কাটা বিছিয়ে দিয়েছে। শরীরের জ্বরটা বোধহয় হু হু করে বাড়ছে। নীরব অশ্রু জলে ভিজে যাচ্ছে গ্রীবা। মেয়েটাকে করা নিখিল ভাইয়ের এক একটা চুম্বন ওরুর শরীরের যেন বিষাক্ত তীরের মতো বিচ্ছে। এই দৃশ্য কতক্ষণই বা দাঁড়িয়ে থেকে দেখা যায়। ওরও দাঁড়িয়ে রইতে পারল না, কাঁদতে কাঁদতে ধপ করে বসে পড়ল অসম ভূমিতে। ঘাস আবৃত জমিনে দু হাত চাপড়াতে চাপড়াতে বলল, কেন এমন করলেন নিখিল ভাই? আপনি যদি অন্য কাউকে ভালোবাসবেন তাহলে আমাকে কেন নিয়ে এলেন? আমি তো কোনো কালির ট্যুর আসতে চাইনি, কেবল আপনার একটা কথাতে সবাইকে মিথ্যে বলে অসুস্থ শরীরটাকে টানতে টানতে নিয়ে এসেছি আমি। তাহলে এটা কি দেখালেন আপনি? আমার হৃদয়ের ফোটা প্রথম প্রেমের ফুলটাকে আপনি এভাবে পা দিয়ে পিষিয়ে দিলেন কেন? প্রেমে পড়া কি এতই সহজ? পরিচিত চমৎকার পুরুষালী কণ্ঠস্বরটা কর্ণকুহরে পৌঁছা দিয়ে অকস্মাৎ থেমে গেল ওরও। তড়িৎ গতিতে পেছনে তাকিয়ে দেখল পকেটে দু হাত গুজে দাঁড়িয়ে আছে জায়ান্ট কৃতিক চৌধুরী। মাথায় বাকেট হেড, পরনে হোয়াইট ওভার সাইজ টি শার্ট। ওরও বুঝতে পারছে না কৃতিককে দেখে ও কি খুশি হবে নাকি লজ্জা পাবে। কি হলো, আর কত কাঁদবি ক্রাশের জন্য? ওরও নাক টেনে জবাব দিল, ভুল ভাবছেন, উনি আমার ক্রাশ না। তারপর হুট করেই বলল, আপনি সবটা জানতেন তাই না? সব জেনে শুনে আমাকে এখানে পাঠিয়েছেন তাই না? কিভাবে পারলেন আপনি? কৃতিক এগিয়ে গিয়ে ওরুর হাতে হ্যাচকা টান দিয়ে ওকে দাঁড় করায়, অতঃপর দাঁতের দাঁত পিষে বলে, বিশ্বাস কর ওরু, এই মুহূর্তে তোকে নিজের সর্বশক্তি দিয়ে একটা থাপ্পড় দিতে ইচ্ছা করছে আমার, কিন্তু কি জানিস সেটা আমি পারবো না, কারণ আমার হাত অগ্রসর হওয়ার আগে আমার কলিজা কেঁপে উঠবে। ওরু কৃতিকের কথার খানিকটা ভরকে গিয়ে আবারও নিখিলদের দিকে তাকালো, যারা এখনো গভীর চুম্বনের মত্ত। হি ইজ এ প্লে বয়। ওই যে মেয়েটাকে দেখছিস, ও আর ওর বান্ধবী দুজনের সাথে একত্রে লিভ টুগেদারে আছে বাস্টারটা। ওরও চমকে গিয়ে বোকার মতো শুধালো, দুইজনের সাথে একই সাথে কিভাবে কি? ওরুর প্রশ্নে কৃতিক ঠোঁট টিপে হাসলো। কষ্ট পেয়ে মেয়েটা বোধ বুদ্ধি সব খেয়ে ফেলেছে মনে হয়। তবুও কৃতিক ওর কথার জবাব দিয়ে বলল, ট্রিউ রিলেশনশিপ, ওর এর বেশি বুঝাতে পারবো না। ব্যাপারটা তোর আর আমার বয়সের সাথে যায় না। তাছাড়া তোর বান্ধবী তিথির সাথেও দীর্ঘদিন ফিজিক্যাল রিলেশনে ছিল ও। একদিকে ঠিক কতগুলো শখ নিবে বুঝতে পারছে না ওরও। ওর মাথাটা ভনভন করে ঘুরছে। সেই সাথে নিখিলের প্রতি জমাট বাঁধা অভিমানটা পরিণত হয়েছে তীব্র ঘৃণায়। মনে মনে ভাবছে, তাই তো সেবার তিথি এতটা বাজে ব্যবহার করেছিল ওর সাথে। তুই বসে বসে তোর প্লে বয় নিখিল ভাইয়ের জন্য কাঁদতে থাক, আমি গেলাম। বাইকের চাবিটার রিংটা আঙ্গুলে ঘুরাতে ঘুরাতে যেতে যেতে কথাটা বলল কৃতিক। ওর ভ্রম ভেঙে গেল। ও ছুটে এসে কৃতিকের সাথে হাঁটতে হাঁটতে নাক টেনে বলল, আমি কি করে যাব? কেন, তোর নিখিল ভাইয়ের সাথে যাবি?
কৃতিকের কথায় ওরও আবারও অসহায় দৃষ্টিতে নিখিলদের দিকে তাকালো। পরক্ষণে চোখ সরিয়ে গলার আওয়াজ শক্ত করে বলল, কখনো না। তাহলে কিভাবে যাবি? ওরও মুখ ফুলিয়ে বলল, আপনার সাথে। কৃতিক বাইকের দিকে এগিয়ে গিয়ে বলল, আমি মেয়ে মানুষ, বাইকে নেই না। ওরও দু কদম এগিয়ে এসে বলল, প্লিজ নিয়ে যান, আমি ওই বাজে লোকটার মুখোমুখি হতে চাইছি না এই জীবনে। কৃতিক ওর চোখে চোখ রেখে বলল, নিয়ে যাব, বিনিময়ে আমি কি পাবো? যাই চাইবেন তাই দিব, এখন চলুন। কৃতিক বাঁকা হেসে শুধায়, আর ইউ শিওর যা চাইবো তাই? হ্যাঁ তাই, শুধু আমাকে আর ডোরাকে বাড়ি থেকে বের করে দিতে চাইবেন না দয়া করে। অরুর কথার কৃতিক অন্যদিকে ঘুরে হাসি সংবরণ করলো, মনে মনে ভাবল, পিচ্চি মেয়ের মায়ে পড়লে এই হয়। কি হলো, চলুন। কৃতিক নিজের বাকেট হ্যাট, ওয়ালেট, সিগারেট সব কিছু বের করে অরুর হাতে ধরিয়ে দিতে দিতে বলল, ফ্যাস ফ্যাস করে কান্নাটা বন্ধ কর, নয়তো ফেলে চলে যাব। অরু নাক টেনে কৃতিকের জিনিসগুলো নিজের ব্যাগে ভরে নিল, যেন ওই বহু বছরের ধরে কৃতিকের গিন্নি দায়িত্ব পালন করে এসেছে। কৃতিক বাইকে বসে নিজে হেলমেট পরে আরেকটা হেলমেট বাড়িয়ে দেয় অরুর দিকে। অরু করুণ সুরে জিজ্ঞেস করে, ওটাও ব্যাগে রাখতে হবে? কৃতিক একটা দীর্ঘশ্বাস ফেলে নিজ হাতে অরুকে হেলমেট পরিয়ে দিতে দিতে বলে, স্টুপিড, কি তোকে সাদে বলি? নিশুতি রাতে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে বাইকটা। ঝিরিঝিরি মিষ্টি বাতাসে এতক্ষণ বুকটা হালকা লাগছে অরুর, যদিও ভেতরের কষ্টটা আকাশ সম। তবুও কৃতিকের ভয়ে জোর করে কান্না থামিয়ে রেখেছে ও, যার দরুন হেঁচকি ওঠাটাও বন্ধ হয়ে গেছে এখন। অরুর দুই হাত কৃতিকের কাঁধের উপর নিবদ্ধ। রাস্তার মোড় ঘুরতে সে হাতের বাঁধন বারে বারে শক্ত হয়ে ওঠে দ্বিগুণ তালে। এভাবে যেতে যেতে এক পর্যায়ে বহু সময় নীরবতা ভেঙে অরু শুধায়, আপনি হঠাৎ পাহাড়ে কেন এলেন? কৃতিক জবাব দেয় না, মনে মনে বলে, শুধু তোর জন্য। একতরফা ভালোবাসা বরাবরই বিরহের। নিজের অস্তিত্ব জানান না দিয়ে তাকে দিনের পর ভালোবাসা যাওয়া, তার ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম অভ্যাসটাকে চুপি চুপি আপন করে নেওয়া, কিংবা পুরো মানুষটাকে ঘিরে অজানা সুখের স্বপ্ন জাল বোনা, এমন আশাসিত স্বপ্নবিলাস সবাই করতে পারে না, কারণ সবাই তো আর ভালোবেসে কষ্ট সইতে চায় না। তাছাড়া হৃদয় লুকানোর ভালোবাসা অস্তিত্বের খোঁজ সচরাচর কয়জনই বা করে? তবে সেই অস্তিত্ব, সেই স্বপ্ন যদি এক নিমিষে গুড়িয়ে যায়, অন্তরস্থলে থাকা মানুষটা যদি সবচেয়ে জঘন্য আর ঘৃণিত মানুষের পরিণত হয়, তাহলে ভুলটা কার? যে ভালোবেসেছিল সেই মানুষটার নিশ্চয়ই। তাই তো অরুও আজকাল নিজেকে অপরাধী ভাবে, ভালোবাসার দোষে অপরাধী। কিন্তু অরু যেটাকে একপক্ষিক ভালোবাসা ভেবে বসে আছে, সেটা কি আদৌ ভালোবাসার অনুভূতি ছিল, নাকি নিতান্তই টিনেজ ফ্যান্টাসি? যদি তা নাই হবে, তবে নিখিলের ভাইয়ের দ্বিতীয় পুরুষ হিসেবে কৃত্তিকের কাছে আসাটা কেন এত রোমাঞ্চকর? কেন ডানা ঝাপটানো বন্য পাখির ন্যায় বেসামাল আর ব্যতিগ্রস্ত? আজ আবহাওয়াটা বেশ ভালো, মাথার উপর তির্যক আলো ছড়াচ্ছে সূর্যকিরণ, তবুও প্রশান্ত মহাসাগরীয় বাতাসে। ক্যালিফোর্নিয়ার আবহাওয়া বেশ ঠান্ডা। ঠান্ডা থাকা সত্ত্বেও অন্যান্য শীতল দিনের সাথে তুলনা করলে বলা যায় আজ গরম পড়েছে বেশ। নিয়ন সূর্যতাপ গায়ে মাখাতে মাখাতে রাস্তার ফুটপাত ধরে এলোমেলো পা ফেলে হাঁটছে অরু। পরনে লং স্কার্ট আর ডেনিম টপস, তার উপর পাতলা কালো কোট, হাতের ভাঁজে পোকেমন আঁকা কালো রঙা ট্যাটো ব্যাগ। মাত্রই বাস ধরে হসপিটালে থেকে ফিরেছে সে, আর এখন গন্তব্য কৃত্তিকের জনমানবহীন শুনশান শহরতলি। আজ প্রায় সপ্তাহখানেক পর বাইরে পৃথিবী মুখ দেখল ও, তাও আবার জোরাজুরিতে। গত এক সপ্তাহে ভার্সিটি যায়নি অরু, আর না তো যাওয়ার ইচ্ছে জেগেছে মনে। সারাদিন কক্ষবন্দি হয়ে থাকে বলে আজ জোর করে অনু হসপিটালে নিয়ে গিয়েছিল ওকে। মায়ের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, আজকালের মধ্যেই অপারেশন হবে, আর তারপর হয়তো সব কিছু আবার আগের মতো হয়ে যাবে। অনুর দুঃখের দিন ঘুচে যাবে। কিন্তু আদতে কি ঘুচবে ভেবে পায় না অরু, কি করেই বা পাবে? মাত্র কয়েক মাসের ব্যবধানে ওর হৃদয়টা যে ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। একটা জঘন্য চরিত্রের মানুষকে দিনের পর দিন অন্ধের মতো মনে মনে ভালোবেসে গিয়েছে।
ও অথচ তার ওই নোংরা চোখের ভাষাটা অবধি বুঝতে পেরেছে কিনা। ছি, নিজের উপর আরও একবার রাগের নদীতে যে জোয়ার এলো অরুর। ও যে কত বড় আহাম্মক সেটা ভেবে নিজেকেই নিজে হাজারটা চড় থাপ্পড় আর গালাগাল দিতে ইচ্ছে করছে অরুর। অরু যখন হাজারটা দোষী সাব্যস্ত করে বারবার নিজেকেই নিজে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে, ঠিক তখনই রাস্তার বিপরীত পাশ থেকে জেব্রা ক্রসিং পার হয়ে ওর সামনে এসে দাঁড়ালো একজন। পুরো শরীর তার কালো দিয়ে আবৃত, এমনকি মুখটা মাংটি টুপি দিয়ে আটকানো। চোখ দুটোতে হিংস্রতা জ্বলজ্বল করছে লোকটার। চোখ দেখেই বোঝা যাচ্ছে লোকটা বিশ্রীভাবে হাসছে। লোকটাকে দেখে ভাবনায় পড়ে গেল ওরও। ওর মনে হচ্ছে এই চোখ দুটো ওর আগেও কোথায় যেন দেখেছে, কিন্তু এভাবে পথ আটকে দাঁড়ানোর মানে কি? নিজ ভ্রু কুঞ্চিত করে ওরও বিরক্ত সুরে লোকটার উদ্দেশ্যে বলল, আপনি আবার কোন ক্ষেত্রের মূলা? এমনিতেই ভারী অশান্তিতে আছি, পথ ছাড়ুন তো। লোকটা বোধহয় ওরুর কথা বুঝলো না, বিদেশি হবে হয়তো, তাই ও ইংরেজিতে বলার চেষ্টা করলো, হু হু আর ইউ। লোকটা জবাব দিল না, নিঃশব্দে নির্লিপ্ত কপট চোখ দুটো নিক্ষেপ করলো নিজের হাতের দিকে। ওরও তার চোখ অনুসরণ করলো, আর যা দেখলো তাতে পিলে চমকে উঠল ওর। লোকটার কালো রঙের গ্লোভস পরা হাতে বেশ বড়সড় একটা ধারালো ছুরি। দেখে মনে হচ্ছে ওরুকে আঘাত করার জন্যই অগ্রসর হচ্ছে তার হাতটা। কিন্তু কেন? আমেরিকার মতো একটা অজানা দেশে ওরুর মতো একটা তুচ্ছ 2 পয়সার মেয়ের সাথে কিসের এমন শত্রুতা এই ভয়ানক লোকটার? সে যে শত্রুতারই হোক না কেন, আপাতত এই লোকটার থেকে পালিয়ে প্রাণে বাঁচাতে জরুরি, নয়তো এই শুনশান নীরব রাস্তায় ওকে বাঁচানো তো দূরের থাক, ওর লাশটাও খুঁজতে আসবে না কেউ। অজস্র কুণ্ডলি পাকানো দুশ্চিন্তার ঘিরে ধরেছে ওরুর মন মস্তিষ্ক। ভেতরের ভয়টা দলা পাকিয়ে গলায় আটকে এসেছে। ওরও যেন শ্বাস প্রশ্বাসে নিতেও ভুলে গিয়েছে। তবে ওর এসব ভয়ানক ভাবনাকে প্রশ্রয় দিল না লোকটা, বরং তার আগে ক্ষিপ্ত গতিতে তেড়ে এসে ছুরিয়ে আঘাত করতে অগ্রসর হলো অরুর পানে। ঘটনাটা এতই দ্রুত ঘটেছে যে কিছু ঠাউর করতে পারল না অরু। লোকটা এগিয়ে আসতেই হিতাহিত জ্ঞানশূন্য হয়ে প্রাণপণে উল্টো দিকে দৌড় লাগালো ও। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, লোকটা ওর পিছনে দৌড়াচ্ছে না, বরং সাইকোপ্যাথদের মতো চাকু হাতে ধীরে ধীরে এগিয়ে আসছে। দেখে মনে হচ্ছে লোকটা জানে ওরুর শেষ গন্তব্য কোথায়। একটা না দিক দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে উঠেছে অরু। শেষমেশে আর দৌড়াতে না পেরে রাস্তার মাঝে হাঁটুতে 2 হাত ভর করে দাঁড়িয়ে পড়ল ও। হাঁপাতে হাঁপাতে পেছনে তাকিয়ে খুব সাবধানে পরখ করে নিল রাস্তার অদূর পর্যন্ত। না, 2-1টা চলন্ত গাড়ি ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। হাঁপাতে হাঁপাতে ওরও ভাবছে, তার মানে এ যাত্রায় প্রাণে বেঁচে গিয়েছি। ঠিক তখনই ওর খুব কাছ থেকে ভেসে এলো একটা অচেনা অপ্রীতিকর কণ্ঠস্বর, জে কে, সো বেবি গার্ল, আই কট ইউ। আচমকা এমন একটা ভয়ানক আওয়াজ শুনে চমকে উঠে সামনে তাকালো ওরু। দেখলো তখনকার লোকটা ওর সামনেই, কিছু বদলায়নি, আগের মতোই বৃষ্টি চাহনি দিয়ে ওর পানে তাকিয়ে আছে সে। হুট করে আবারও ওই লোকটাকে দেখে অকস্মাৎ লাফিয়ে উঠে পেছনের পিচ ঢালা রাস্তায় হুমড়ি খেয়ে পড়ে গেল ওরু। শুকনো ঢোক গিলে চারপাশে চোখ বুলিয়ে বুঝতে পারলো এতক্ষণ দৌড়াতে দৌড়াতে ঘুরে ফিরে গোলকধাঁধার মতো আবারও আগের জায়গাতেই ফিরে এসেছে ও। নিজের মূর্খময়ের ফলস্বরূপ আবারও একবার ফেঁসে গেল ওরু। আপা কত করে বলেছিল আমি এগিয়ে দিয়ে আসি, অথচ ওরু শোনেনি। আর এখন সামনে মৃত্যু খেলা করছে ওর, এছাড়া তো কোনো উপায় নেই। লোকটা ধীরে ধীরে এগিয়ে আসছে ওরুর দিকে। ওরু যে উঠে দাঁড়িয়ে আবারও দৌড় পালাবে সেই শক্তি নেই ওর শরীরে। উল্টে হাত পা কণ্ঠ সব কিছু রোধ করে রেখেছে এক অজানা আতঙ্ক। ওরুকে ভয় পেতে দেখে লোকটা খিক করে হেসে বলল, অ্যান্ড আল কিল ইউ প্রিন্সেস। ওরু এবার ঠোঁট চেপে ডুকরে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে 2 হাতে ভর করে পেছাতে লাগলো কুচি কুচি পিচ ঢালা রাস্তা ধরে। তবে লোকটার গতিবেগ ছিল দ্বিগুণ। সে এতক্ষণে ওর খুব কাছে এসে দাঁড়িয়ে পড়েছে। মাথাটা এদিক ওদিক কাত করে ঘাড় ফুটিয়ে তীব্র আক্রোশে উদ্যত হয়েছে ওরুকে ছুরিয়াঘাত করার জন্য। লোকটার পরবর্তী পদক্ষেপের কথা ভেবেই ওরু চোখ দুটো খিচে বন্ধ করে ফেলল।
এই মুহূর্তে প্রিয়জনের মুখগুলো ভাসছে ওর মানুষ স্পটে। মা, আপা, আর তো কেউ নেই। অথচ মানুষ স্পট জুড়ে দুটো নয়, এবং বরং তিনটে মুখ ভেসে উঠেছে। মা, আপা, আর সবশেষে জায়ান্ট কৃতিক চৌধুরী, ওর স্টেপ ব্রাদার, যে ওকে সবসময় তুচ্ছ তাচ্ছিল্য করে, সবার কাছে বাড়ির চাকর হিসেবে পরিচয় দিয়ে বেড়ায়, ওর গায়ে হাত তোলে, ওকে শীতের রাতে ঘর থেকে বের করে দেয়, মাঝ রাস্তায় গাড়ি থেকে নামিয়ে দেয়, হুটহাট রেগে গিয়ে সবার সামনে অপমান করতেও দুবার ভাবে না। অথচ এই মুহূর্ত হৃদয়টা তাকে ঘৃণা করতে চাইছে না। মনে হচ্ছে কৃত্তিক নিজেকে ঠিক যতটা খারাপ প্রমাণ করতে চায়, ততটাও খারাপ সে নয়। নয়তো তিতে হয়ে যাওয়া হৃদয়টা তাকে কেন স্মরণ করছে বারবার, তাও এমন একটা মুহূর্তে। ক্ষণিকের জন্য হলেও মনে হচ্ছে আজ কৃত্তিক থাকলে ওকে এতটা বিপদে পড়তে হতো না। কোনো না কোনোভাবে ঠিক বাঁচিয়ে নিত সে। অরুষি কখন থেকে আজগুবি চিন্তায় বিভোর, অথচ লোকটা ওকে আঘাত না করে চুপচাপ দাঁড়িয়ে আছে, তা কি করে হয়? কপালের উপর তরল জাতীয় কিছু অনুভব হতেই ভাবনার সুতো ছিঁড়ে যায় অরুর। জিনিসটা কি তা দেখার জন্য হাত দিয়ে কপালের স্পর্শ করে সেটা চোখের সামনে এনে ধীরে ধীরে চোখ খুলল ও। দেখল ওর হাত ভর্তি তরতাজা রক্ত। তাহলে কি লোকটা ওকে আঘাত করেছে? কই, ব্যথা লাগলো না তো। নাকি ইতিমধ্যে ইহলোক ত্যাগ করেছে অরু? ব্যাপারটা ঠিকভাবে আন্দাজ করার জন্য আচমকা মাথা তুলে চাইল অরু, আর যা দেখলো তাতে ওর দম আটকে যাওয়ার উপক্রম হলো। বিশ্বাস করতেও খানিকক্ষণ কষ্ট হলো, কিন্তু চোখের সামনে ঘটতে থাকা ঘটনা তো আর মিথ্যে হতে পারে না। তাই চোখে কয়েকবার পলক ছেড়ে আবারও খেয়াল করে তাকালো ও। দেখলো এই ধারালো ছুরিটাকে নিজ হাতে মুঠিবদ্ধ করে রেখেছে কৃত্তিক। এত জোরে সেটাকে চেপে ধরেছে যে কৃত্তিকের হাত কেটে টুপটুপ করে রক্ত অরুর কপাল আর নাক বেয়ে চুয়ে চুয়ে পড়ছে। কারণ ওই লোকটা কৃত্তিকদের মধ্যখানে বসে আছে অরু। ক্ষণিকের মধ্যে কৃত্তিকের ঝরে পড়া রক্ত অরুর জামা কাপড়ও রক্ত রঞ্জিত হয়ে উঠেছে। তবুও ছুরি কিংবা ওই মুখ ঢাকা ছন্দবেশী লোকটাকে কিছুতেই ছাড়ছে না কৃত্তিক। এক পর্যায়ে অরু সচকিত হয়ে উঠে দাঁড়িয়ে কৃত্তিকের ছুরি চেপে ধরা হাতটা টানতে শুরু করলো। আর্তনাদ করে কাঁদতে কাঁদতে বলল, কি করছেন? এটাকে ছাড়ুন, আপনার হাত কেটে যাচ্ছে তো। কৃত্তিকের অরুর কথায় কান নেই একটুও। ও তো ওই লোকটার মুখোশ উন্মোচনে ব্যস্ত। এক পর্যায়ে টানতে টানতে লোকটার মাংকিং টুপিটা খুলেই ফেলল কৃত্তিক। এভাবে নিজের ছন্দবেশ খুলে যেতেই লোকটা নিজের ছুরি আর টুপি ফেলে রেখে দুহাতে মুখ ঢেকে তড়িৎ গতিতে দৌড়ে পালালো। লোকটা পালিয়ে যাচ্ছে দেখে কৃত্তিক তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো সেদিকে। মনে হচ্ছে ও আজ লোকটাকে ধরেই ছাড়বে। কিন্তু সেসব চিন্তা ইতি ঘটিয়ে ওর হাত টেনে ধরে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমার ভয় করছে, যাবেন না দয়া করে। কৃত্তিকের পূর্ণ দৃষ্টি এবার অরুর দিকে চলে গেল, যে এই মুহূর্তে ওর রক্তে মাখামাখি হয়ে দাঁড়িয়ে আছে। রক্তে ভেজা অরুকে দেখিয়ে কৃত্তিকের চোখ জ্বলে উঠল। কপালে তৈরি হলো দুশ্চিন্তার কয়েকখানা ভাঁজ। ও দ্রুত হাতে অরুর বাহু চেপে ধরে এদিক ওদিক ঘুরিয়ে দেখতে দেখতে আহত সুরে শুধালো, কোথায় লেগেছে তোর? এত রক্ত কেন? অরু কাঁদতে কাঁদতে বিস্ময় বিমর্ত হয়ে জবাব দিল, এগুলো আপনার রক্ত, হাত কেটে গিয়েছে আপনার, ভুলে গেলেন? অরুর কথায় কৃত্তিক স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ওকে হুট করেই বুকে চেপে ধরে বলল, ওহ থ্যাঙ্কস গড। এবার আর দূর থেকে নয়, কৃত্তিকের শরীরের স্যান্ডালউড পারফিউমের মারাত্মক পুরুষালী গন্ধটা খুব কাছ থেকে এসে সুরসুরি দিল অরুর নাকে। তবে ও আপাতত এসব কিছু ভাববার মতো মানসিক অবস্থায় নেই। তাই কৃত্তিকের বাহুতে আগলে ধরাটা নিতান্তই স্বাভাবিক, আর আন্তরিকতার চোখেই ধরল অরু। অরুকে পাঠিয়ে দিয়ে সারাদিন হসপিটালেই ছিল অনু। আজ আর পার্ট টাইমের যাওয়ার হয়নি ওর। খুব শীঘ্রই অপারেশন হবে মায়ের। অনুর জন্য এই মুহূর্তের হসপিটালে থাকাটা খুব জরুরি। তাই অনু ভেবেছে পার্ট টাইম থেকে কয়েকদিন ছুটি নিয়ে পুরো সময়টা হসপিটালেই কাটাবে ও। এখন সন্ধ্যা রাত, অনু কেবলই হসপিটাল থেকে বেরিয়েছে। সারাদিন কিছু না খাওয়ার দরুন শরীরটা বড্ড ক্লান্ত লাগছে ওর। হসপিটাল থেকে কিছু দূর হেঁটে গেলে একটা গ্রোসারি শপ পাওয়া যায়। অনু হাঁটতে হাঁটতে গ্রোসারিতে গিয়ে কিছু খাবার কিনে নিল। তারপর গিয়ে বসলো রাস্তার পাশের একটা খালি বেঞ্চিতে। সেখানে বসে খেতে আরম্ভ করলো শুকনো খাবারগুলো। ওর মনটা আজ বড্ড ফুরফুরে, সেই সাথে ভেতরটাও হালকা লাগছে কয়েক গণ্ড।
মনে হচ্ছে এতদিনের কষ্ট পরিশ্রম ত্যাগ কোনোটাই বিফলে যায়নি। অবশেষে সবকিছু ঠিকঠাক হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছে ওরা। হাতে থাকা বাবলটিতে একটা লম্বা শিপ টেনে মুচকি হেসে অনু আনমনে বলে ওঠে, আপনাকে খুব মিস করছি প্রত্যয় সাহেব। তারপর আবারও একটা লম্বা শিপ। তবে এবার অনু চায়ের সিপ নিয়েছে ঠিকই, কিন্তু সেটা আর গলা থেকে নামাতে পারল না। তার আগে ওর দৃষ্টিগুলো হলো অনাকাঙ্ক্ষিত এক দৃশ্য। গ্রোসারি শপের সামনেই প্রত্যয় একটা মেয়ের সাথে দাঁড়িয়ে আছে, ওর হাতেও দুটো বাবল টি এর জার। মেয়েটার ভাবভঙ্গিমা এমন যেন এখনই লাফ দিয়ে কোলে উঠে পড়বে প্রত্যয়ের। অনু বড্ড আত্মসম্মানী, একজনের এক নজরে দেখছে বলে সারাক্ষণ হ্যাংলার মতো তাকিয়ে তাদের কাণ্ড কারখানা দেখবে, এতটাও নির্লজ্জ মেয়ে ও নয়। তাই প্রত্যয়ের চোখ এদিকে আসার আগে অনু হাঁটা দেয় উল্টো পথে। হাঁটার সময় রাস্তার পাশের ডাস্টবিনে ছুঁড়ে মারে হাতে থাকা বাবলটি ভর্তি জারটাকে। ওর মতে এটা বাড়াবাড়ি নয়, এটাই ওর আত্মসম্মান, যা ও খুব সহজে খেলার জন্য কারো হাতে তুলে দেবে না। যদিও প্রত্যয় সেটা তুলে দেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে উঠেছিল হৃদয়টা, তবে এখন মনে হচ্ছে সেটা নিতান্তই ভুল সিদ্ধান্ত। অন্যান্য দিনের মতো আজও হলরুমের কাউচে বসে নিচের ক্ষত সারাতে বসেছে কৃত্তিক। তখন ওরও খেয়াল করেনি কৃত্তিক আগে থেকে আহত ছিল। ওর দু পা কপালের কিছুটা অংশ সবখানি রক্তাক্ত ক্ষত ছিল, সেই সাথে বাইকার লেদার জ্যাকেটটাও ছিল ছেঁড়া। জামা কাপড় পাল্টে নিজেকে পরিষ্কার করে মাত্রই নিচে এসেছে অরু। আপা বাড়িতে ফেরেনি বিকেলের ঘটনার পর থেকেই ভেতরে অজানা আতঙ্কটা যেন জেঁকে বসেছে দ্বিগুণ হারে। রুমের মধ্যেও একা একা থাকতে কেমন যেন গা ছমছম করছে ওর। তাই তো রুমের কাজ সেরে দ্রুত নিচে নেমে এসেছে অরু। কৃতিক আজও ফার্স্ট এইড নিয়ে বসে আছে, তবে ওর মুখে ভঙ্গিমা কেমন যেন অন্যরকম। নিজের শরীরের এত এত ক্ষততে কোনোরূপ খেয়াল নেই ওর। মনে হচ্ছে কেন কোনো কিছু নিয়ে গভীর চিন্তায় ডুবে আছে কৃতিক। ওরও সেদিনের মতো করে কৃতিকের কাছে এগিয়ে গিয়ে আগ বাড়িয়ে বলল, দিন, আমি ট্রিট করে দিচ্ছি। হঠাৎ ওরুর আওয়াজে ধ্যান ভাঙে কৃতিকের। ও বিরক্ত হয়ে বলে, তুই পারবি না, যা তো, নিজের কাজ কর গিয়ে। ওরও পাত্তা দিল না ওর কথায়, উল্টে গিয়ে বসলো কৃতিকের পায়ের কাছে। মেঝেতে বসে তুলার মধ্যে অ্যান্টিসেপ্টি লাগিয়ে কৃতিকের হাঁটুর উপর চেপে ধরতেই চোখ দুটো খিচে বন্ধ করে নিল কৃতিক। তবে মুখ দিয়ে একটু টু শব্দ বের হলো না। ওরও বিরক্ত হলো, লোকটার অনুভূতি বলে কিছু নেই নাকি? ও কেন যেন দ্রুততা অবলম্বন করলো। হুট করেই হাতের তুলাটা আরও শক্ত করে চেপে ধরল কৃতিকের ক্ষতস্থানে। এবারও চুপচাপ নির্বিঘ্ন সে, শুধু চোখ বুজিয়ে হাসকি সুরে বলল, আমাকে ব্যথা দিয়ে শান্তি পাস? সঙ্গে সঙ্গে থেমে গেল অরু। তার মানে কৃতিকের ব্যথা লাগে, শুধু মুখে প্রকাশ করে না। ও পুনরায় অ্যান্টিসেপটিক লাগাতে লাগাতে বলে, কি করে ব্যথা পেলেন? কৃতিক জবাব দেয়, জাস্ট এ মাইনর বাইক অ্যাক্সিডেন্ট। বাইক? আপনার এত আসক্তি? এত ব্যথা পাওয়ার পরেও বাইক রাইডিং ছাড়েন না? কৃতিক ঠোঁট কামড়ে একটু হেসে বলে, তোর থেকে বহুগুণ কম। তাহলে ভাব তোকে কিভাবে ছাড়ি। পায়ের ক্ষতগুলোতে ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দিয়ে কৃতিকের পাশে বসে ওর হাতটা দেখতে দেখতে অরু বলল, কি বললেন? শুনিনি। নাথিং। আমি যখন কথা বলি তখন কান কোথায় থাকে তোর? ওরও ঠোঁট উল্টে বলল, আমি ভাবছি হাতের ক্ষতটা অনেক গভীর, এটা আমি কিভাবে ব্যান্ডেজ করব? দেখে তো মনে হচ্ছে সেলাই লাগবে। কৃতিক নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, না পারলে দূরে সর। নিজেই তো পাকনামি করে এসেছিলি সাহায্য করতে, এখন বলছিস পারবো না? আমি বলেছিলাম আসতে? পুরো দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে কৃতিকের হাতটা আবারও টেনে নিয়ে সেখানটায় ব্যথানাশক লাগাতে লাগাতে বলল, আপনি এমন কেন? কেমন আমি? ঝগড়টে, তিলকে তাল বানিয়ে ফেলেন। আপনার বউয়ের কপালে দুঃখ আছে। অরুর কথায় কৃতিকের ঠোঁট বাঁকা হাসিতে প্রশস্ত হয়। তারপর হুট করে চোখ মুখ কুঁচকে সামনে মনিটরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে কৃতিক বলে, ঠিকই বলেছিস, আমার কথা না শুনলে তোর কপালে অনেক দুঃখ আছে। হ্যাঁ, সে তো জানি। আপনি কৃতিক কুঞ্জের ছোট সাহেব কি না? দুঃখ তো থাকবেই। আচ্ছা, তখন হঠাৎ ছুরিতে চাপ ধরতে গেলেন কেন শুনি? চেপে না ধরলে তো তোর আঘাত লাগতো। কৃতিকের হাতের ক্ষতটা অনেক বেশি গভীর। অরুর ভেতর ভেতর অনুশোচনা হচ্ছে। ও
ওর জন্যই আজ এমনটা হয়েছে। তাই ও কৃতিকের ক্ষতস্থান হালকা ফু দিয়ে অ্যান্টিসেপ্টার লাগাতে লাগাতে নরম সুরেই শুধালো, বেশি ব্যথা লাগছে? নিজের শরীরটাকে কাউচের উপর ছেড়ে দিয়ে কৃতিক চোখ বন্ধ করে বলল, এখন কম লাগছে। মাঝরাত চলমান, দিনের আলো শেষ হতেই তাপমাত্রা নেমে গিয়ে চারিদিক কনকনে শীতল হাওয়া বইছে। অনু আর অরু বোধহয় গভীর ঘুমে আচ্ছন্ন, অথচ ছাদ বারান্দা এখনো টিমটিমিয়ে ফেরি লাইট জ্বলছে। সেখানে গোল হয়ে বসে আছে অর্ণব, সায়র, অ্যালিসা। কৃত্তিক ওদের থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে সিগারেট ধোঁয়া ছাড়তে ব্যস্ত। ওরা সবাই সারা রাত ধরে কিছু একটা পরামর্শ করছে। অর্ণব কোলের উপর ল্যাপটপ নিয়ে এখনো কি যেন করছে। অ্যালিসা আকারে বসে অর্ণবকে বলল, তুই কবে এসব বন্ধ করবি অর্ণব? অর্ণব ভ্রুকুঞ্চিত করে বলল, বন্ধ করব মানে? তোর বাবাকে ওরা আটকে রেখেছে, ভিডিও প্রুফ পাঠিয়েছে। তুই না গেলে ওরা তোর বাবাকে মেরে ফেলবে। আর তুই ভাবছিস তোকে আমরা ওই রিস্কি জায়গায় একা যেতে দেব? সায়র পাশ থেকে বলল, আচ্ছা আমরা পুলিশকে কেন বলছি না? অর্ণব দাঁত কিরমিরিয়ে বলল, গর্ধব, পুলিশকে জানালে এলিসাও ফেসে যাবে। তাছাড়া ক্লাব ইউএসের নয়, থাইল্যান্ডের। ওদের বিতণ্ডার মাঝে কৃত্তিক না ঘুরে বলল, অর্ণব, প্রাইভেট জেট বুক কর। অরুর ফ্লাইট ফোবিয়া আছে, ওকে নিয়ে বিজনেস ক্লাসে যেতে পারবো না। আশ্চর্যের শেষ সীমানায় গিয়ে সায়র, অর্ণব, এলিসা সবাই একই সুরে বলল, অরু? তীরের ছিলার মতো এক ভ্রু উঁচিয়ে কৃত্তিক জবাব দেয়, ইয়েস অরু। সায়র ব্যতিব্যস্ত হয়ে বলে, লাইক সিরিয়াসলি জেকে, আমরা একটা মিশন নিয়ে থাইল্যান্ডে যাচ্ছি, আর তুই সেখানে বিপদের মধ্যে অরুকে নিয়ে যাবি? আমি যেখানে থাকবো সেখানে অরুর কোনো বিপদ নেই। এলিসা শুধালো, কিন্তু হঠাৎ অরুকে এভাবে? কৃত্তিক সিগারেট শেষ অংশটা পাইপ পিস্ট করে দাঁত চেপে বলল, ইয়েস্টারডে সামওয়ান ট্রাইড টু অ্যাটাক হার। এবারও সবাই তারস্কের বলল, কি? কৃত্তিক হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলল, ঠিকই শুনেছিস। কাল ওই বাস্টারটার ভাগ্য ভালো ছিল যে আমি উইক ছিলাম। তবে চিন্তা নেই, খুব শীঘ্রই নিজ কর্মফল ভোগ করবে সে। কিন্তু এই মুহূর্তে আমি অরুকে একা রেখে দেশের বাইরে গিয়ে কিছুতেই নিশ্চিতে থাকতে পারবো না। কিন্তু ওর উপর কোনো অ্যাটাক আসবে না, তার কি গ্যারান্টি? এলিসার প্রশ্নের জবাব কৃত্তিক বলে, অনুর জন্য চিন্তার কারণ নেই, কারণ ও বেশিরভাগ সময় হসপিটালে থাকে। তাছাড়া প্রত্যয় থাকতে অনুর সাথে খারাপ কিছু হওয়ার চান্স নেই। এতক্ষণ পর সায়র উচ্ছ্বাসিত হয়ে বলল, ভালোই হবে, তোরা তোদের ফিশন শেষ করবি, সেই ফাঁকে আমি আর ওরও একটু ব্যাংককের সমুদ্র বিলাস সেরে আসবো। নট এ ব্যাড আইডিয়া। তৎক্ষণাৎ ওর পশ্চাদশের বরাবর লাথি মেরে কনকনে বরফ শীতল ঠান্ডা পানিতে ফেলে দিয়ে ঠোঁটের কোণে একটা কপটতা মিশ্রিত হাসি ঝুলিয়ে কৃত্তিক বলে, নো চান্স ব্রো, শি ইজ মাইন।